এই বিবিসি রিপোর্টে যে কয় সেকেন্ডের রিপোর্টটা দেখানো হচ্ছে, রিপোর্টটার কথোপকথনটা তো তার চেয়ে বেশি ভাবে বলা হচ্ছে। তাহলে সেই অংশ কোথায়? একটা হলো সেই অংশটা যদি থাকে তাহলে পিছনের এবং পরেরটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। দ্বিতীয় হচ্ছে এইটাই যে শেখ হাসিনার অর্ডার, আমি ক্যাবিনেটে ছিলাম, 2বার এমপি ছিলাম এবং আমি লয়ার। রুলস অফ বিজনেস অনুযায়ী পুলিশকে গুলি করতে অর্ডার দেওয়ার এখতিয়ার বা রুলস প্রাইম মিনিস্টারে পড়ে না। পুলিশ সংক্রান্ত মন্ত্রণালয়ের হোম মিনিস্টার আছেন, হোম মিনিস্টারের অধীনে আছেন আইজিপি, আইজিপির অধীনে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার অধীনে বিভিন্ন রিজনে এক একজন ডিসি আছেন, যাকে পুলিশের এসপি ঢাকায় থাকলে বলে ডিসি, ডিসির অধীনে থাকে এডিসি, তার অধীনে থাকে এসি, তার অধীনে থাকে ওসি। প্রত্যেকের প্রেসক্রাইবড ডিউটি আছে। প্রাইম মিনিস্টার কাউকে গুলি করতে বলার মতো ঘটনা কোনোভাবে নয়। এবং এই যে রিপোর্টটা বিবিসি প্রকাশ করেছে, আমার ব্যক্তিগত বিশ্বাস এই রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত। এই রিপোর্টের ভিত্তি থাকতো যদি আগাগোড়া সামগ্রিক বিষয়টা ওনারা সামনে আনতেন, এবং এই রিপোর্টটাকে কিন্তু কেউ এডমিটও করে নাই। এবং আইন অনুযায়ী প্রাইম মিনিস্টারের এ জাতীয় কোনো হুকুম দেওয়ার রুলস অফ বিজনেস এবং অফিসিয়াল যে প্রসিডিউর তাতে কোনো সুযোগ ছিল না। আমার ধারণা এই রিপোর্টটা বায়াসড রিপোর্ট। এই রিপোর্টটা কোনো না কোনো ভাবে তৈরি করা হয়েছে বিপর্যস্ত বাংলাদেশকে। আর যারা এখানে নিয়ে আসছে তারা অনেক ক্ষমতাবান, তারা সরোজ ফান্ড, তারা ক্লিয়ারি ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু ম্যানেজ করতে পারেন। এই ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে পারে বলে আমার বিশ্বাস। জি, নিজুম মজুমদার, আপনারও এমন বিশ্বাস কিনা এখানে আমি একটু উল্লেখ করে নেই। সেটি হচ্ছে বিবিসি কিন্তু শেখ হাসিনার কণ্ঠস্বরটি তাদের ল্যাবে পরীক্ষা করেছে। আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাল ভাইয়ের বক্তব্য শুনলাম, অনেকটুকু ওপেনিং এ অনেকটুকু বলেছেন। হয়তো আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে একটু খোলাসা করব। প্রথম কথা হচ্ছে যে কোন ল্যাবে পরীক্ষা করেছেন? বিবিসির নিজস্ব ল্যাবে। বিবিসি কি কোনো এক্সামিনিং বডি? বিবিসি কি আদালতে? প্রথম কথা হচ্ছে যে একটি আদালতে বা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যে প্রেসক্রাইবড ল্যাব আছে, বিবিসি কি সেই প্রেসক্রাইবড ল্যাব? কিন্তু বিবিসির একটা ক্রেডিবিলিটি আছে এবং সেই ক্রেডিবিলিটি অনুযায়ী ক্রেডিবিলিটি আমারও আছে। আমি যদি এখন আপনাকে বলি যে বিবিসি হত্যাকাণ্ড চালিয়েছে, আপনি বিশ্বাস করবেন? ব্যাপারটা ক্রেডিবিলিটি, পার্সোনাল ক্রেডিবিলিটি, তার মিডিয়া ক্রেডিবিলিটি নিয়ে না। ব্যাপারটা হচ্ছে প্রসিডিউরাল ক্রেডিবিলিটি। আপনি একটা মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন, আমি বললাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বিবিসির বিরুদ্ধে অভিযোগটা কিভাবে আনছেন, আমার অত্যাধুনিক স্টুডিও আছে, আমি আমার অত্যাধুনিক স্টুডিওতে সেটা টেস্ট করেছি, তাই না? আমি একটা সফটওয়্যার দিয়ে করেছি, আমি এআই দিয়ে করেছি, এটা বললে তো হবে না আপনাকে। নাম্বার ওয়ান, আমি আসলে এইসব ব্যাপারে যাব একটু পরে, এইসব ছোটখাটো টোটকা ব্যাপারগুলোতে আমি যাব। প্রথমে আমি এই ডকুমেন্টারির ব্যাপারে একটা প্রশ্ন করি। এই ডকুমেন্টারিটা দেখলাম, ঠিক আছে? এই ডকুমেন্টারিটাতে প্রথম ব্যাপারটা কি বলা হয়েছে, মূল বক্তব্যটা যেটা বুঝলাম আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, মূলত বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্টুডেন্টদের উপরে স্টিম রোলার চালিয়েছে, তিনি খুন করেছে বা খুন করার নির্দেশ দিয়েছে। এই তো হচ্ছে মূল ব্যাপারটা। যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে বিবিসি যা বলেছে ঠিক বলেছে, ঠিক আছে, এভরিথিং ধরা যাক, আমি এটা ধরে নিলাম, আমি খুব সহজ ভাষাতে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে সমন্বয়ক হাসিবুল ইসলাম এসে বলল যে মেট্রো রেলে আগুন দিয়েছি, পুলিশকে মেরেছি, তারপরে বিএনপির যে লোকটি সিরাজগঞ্জে একটা ভাষণে বলল যে আমরা যদি পুলিশকে না মারতাম তাহলে এটা হতো না, তারপরে যে শফিকুল ইসলাম নামে একটা ছেলে এই 4-5 দিন আগে যে বলল যে আমি হচ্ছি সেই লোক যে বিটিভিতে আগুন দিয়েছি, তারপর সুজন নামে একটা লোক যে বললো যে সেতু ভবনে আমি আগুন দিয়েছি, তাদের কি হবে? মানে আমি একই যাত্রাতে ফল কয়টা এটা আমার জানা প্রয়োজন। একই যাত্রাতে ফল কি 2 রকম নাকি ফলটা একরকম? আসলে তো আমার তো এটাও জানা প্রয়োজন যে মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে একটি অডিওকে আনা হয়েছে। আমি আসছি সেটাতে। আমার প্রথমে অ্যাজ এ হোল এই যে পুরো ভিডিও, এই ভিডিওর যে ভাষ্য, সেই ভাষ্যর এগেনস্টে আরেকটা ভাষ্য তো
এই সমন্বয়করাই দাঁড় করিয়েছে। আমরা তো ডে ওয়ান থেকে ক্রমান্বয়ে বলেছি যে আমরা কাউকে হত্যার নির্দেশ দেইনি, আমরা কোনো ধরনের মেইহেম করিনি বা সহিংসতা করিনি, নৈরাজ্য করিনি। আমরা কিন্তু কনসিস্টেন্টলি এটা বলে যাচ্ছি, কিন্তু অপরদিকে সমন্বয়করা খুবই প্রাউডলি বলে যাচ্ছে যে তারা এনায়েতপুরে হত্যা করেছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, তারা পুলিশকে হত্যা করেছে, তারা গুলি করেছে। নাফিজ নামে একটা ছেলে, সে পুরো একটা বিল্ডিং এ সে একটা ছবি দিল, একটা সেলফি তুললো, সেলফির পেছনে পুলিশ আপনার উত্তরা থানা, সেখানে বললো একটা পিস্তল তার হাতে, সেখানে সে বলল এই পিস্তল দিয়ে সে গুলি করেছে। এখন আমার প্রশ্ন আসছে যে এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিগুলোকে আমরা কি করব? তাহলে এই স্বীকারোক্তিগুলো কি জাস্ট আমরা এটা মনে করে নেব যে এই স্বীকারোক্তি দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই? বিবিসি বলেছে, বিবিসির ল্যাবে টেস্ট করেছে, এইটাই আইন, নাম্বার ওয়ান। এইবার আসি আমি একটু ডকুমেন্টারির ভেতরে। এই ডকুমেন্টারি 7 বা 8 মিনিটে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এগেনস্টে যখনই কেউ কিছু বলতো তাকে জেলে পড়া হতো। আপনি দেখুন ওই 7 বা 8 নাম্বার মিনিটে এটা আছে। সেখানে আপনার ওই যে দেখানো হচ্ছে ওই যে আপনার ওই যে ক্যান্টনমেন্টে যে ওরা গিয়েছিল, যেটাকে তারা আয়নাঘর বলে অভিহিত করা হচ্ছে, সেইটার ছবি আর পেছনেই নেপথ্য কণ্ঠ। এখন আপনি আমাকে বলেন তো, খুবই রিজনেবলি আপনি চিন্তা করেন, আপনি তো নির্মমভাবে বলার চেষ্টা করছেন। এই সরকারের এগেইনস্টে কিছু বললেই যদি জেলে পড়া হতো, তাহলে গোলাম মাওলা রনি, আসিফ নজরুল, রুমিন ফারহানা, তারপরে হচ্ছে আপনার ডেইলি স্টারের এই যে গোলাম মর্তুজা, তারপরে হচ্ছে আরো, মানে আমি যে কয়টা নাম আমার মাথাতে এলো, মাসুদ কামাল, এই মানুষগুলো গত 16 বছর ধরে যে বলে গেল। তারপরে ওই যে একটা হদল কুতকুত আছে না, এটার নাম যেন কি, আব্দুল নূর, যে ওষুধ চুরি করেছে যে আপনার টাঙ্গাইলের যে ওষুধ চোর যে আব্দুল নূর আছে, সেই তাকেও তো জেলে পড়া হতো। মানে আমি কিন্তু এই যে টাঙ্গাইলের ওষুধ চোর বলেছি, আমি কিন্তু কাউকে বদনাম করার জন্য বলিনি। না 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 না, আপনি ভুল করছেন। না না, আপনি ভুল করছেন। আমি হয়তো তাহলে আমি যেটা বলি, তস্কর বললে সুন্দর শোনা যেতে পারে। তিনি টাঙ্গাইলের একটা মেডিকেল অফিসার ছিলেন, সেখানে তিনি মেডিকেলের যে ওষুধগুলো সেগুলো ডিসপেন্সারিতে বিক্রি করে দিয়ে তিনি তস্কর কার্য করতেন। এবার একটু কি শুনতে শোনা গেল ভালো? আচ্ছা, তাহলে এই মানুষগুলোকে জেলে পড়েনি কেন? মানে আমাকে তো একটার সাথে আরেকটা মেলাতে হবে। আপনিও তো অনেক সমালোচনা করেছেন, বা আরো অনেক মানুষ সমালোচনা করেছেন। আপনি বাংলাদেশে যাননি? আপনি 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 আপনার দেশে কখনো বলেছে আপনার নামে মামলা হয়েছে সুলতানা আপা? এটা গেল 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার, সেখানে দেখাচ্ছে যে একটি ছেলেকে যাত্রাবাড়িতে এপিসি ঢুকেছে, যাত্রাবাড়িতে আপনার একটা ছেলে কাত হয়ে পড়ে আসে, পুলিশ গুলি করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে যাত্রাবাড়িতে পুলিশকে আপনার মেরে ওইখানে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টারিতে কি সেটা দেখানো হয়েছে? তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার নিজেই পুলিশকে মেরে তার অধীনে থাকা পুলিশকে ঝুলিয়ে দিয়েছে। তাহলে ওই গল্পটা কে বলবে? মানে গল্প তো এখানে অনেকগুলো, তাই না? আচ্ছা, এবার আমি 4 নাম্বার ফেজে আসি, অডিও। মাননীয় প্রধানমন্ত্রী আপনার যখন হলি আর্টিজানে যখন অ্যাটাক হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে অস্ত্রের ব্যবহার করতে বলেছেন, সেগুলো আমরা দেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ কোনটা কিভাবে হচ্ছে, আমি নিশ্চিত সেটা রেজাউল ভাই ভালোভাবে বলতে পারবে। রেজাউল ভাই গট লটস অফ সোর্সেস দেয়ার। কিন্তু আমি অল্প করে একটু বলি। তাজুল ইসলাম যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন মানুষকে ধরে সে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা রেজাউল ভাই আরো ভালোভাবে বলতে পারবে। এই চ্যাপ্টারটা আমি রেজাউল ভাইয়ের উপরে ছেড়ে দিচ্ছি। যদি রেজাউল ভাই না বলে দেন আমি বলবো। আচ্ছা, তাজুল যেটা করছে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হলি আর্টিজানে তিনি যে লেথাল উইপন ব্যবহার করতে বলেছেন, আমি জানি না এই অডিওটা সেই অডিও কিনা, কারণ আমি এই অডিওর কোনো টেস্ট রিপোর্ট পাইনি। এই অডিও কোন ল্যাবে কোনো টেস্ট করা হয়নি, ফলে আমি এটা বলতে পারবো না। তবে মাননীয় প্রধানমন্ত্রী তো অ্যাকশন নিতে বলেছেন আর্মিকে, যে ওই হলি আর্টিজানের সময় এই ভিডিওটা, এই অডিওটাকে যদি আমি সত্য ধরে নেই, তাহলে কি সেটার অডিও? আচ্ছা, এই অডিওর 18 সেকেন্ড কেন? এই অডিওর আগে পরে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীকে 18 সেকেন্ড কথা বলেছেন, তাহলে আগে পরে কি বলেছে একটু শুনি। এখন আমি আপনাকে বললাম
আপনি যদি আমাকে গুলি করেন তাহলে আপনাকে লেথাল উইপন ব্যবহার করা হবে। এখন আপনি যদি আমাকে গুলি করেন, কেটে দিলাম, শুধুমাত্র রেখে দিলাম। এই যে একটু আগে আমি বলেছি যে ধরে নিলাম এগুলা সবই সত্যি। এখন কেউ একজন যখন ভবিষ্যতে এটা কাট পেস্ট করবে যে ধরে নিলাম, শুধু রেখে দিবে এটা সবই সত্যি। আমি বলেছি ধরে নিলাম, ধরেন আওয়ামী লীগ এটা করেছে, এই আমার ধরে নিলামটা বাদ দিয়ে ওরা ধরেন এখন অনলাইনে ছেড়ে দিল আওয়ামী লীগ এটা করেছে, হেডিং দিবে কি নিঝুম মজুমদার স্বীকার করেছে এটা আওয়ামী লীগ করেছে, তাই না? এটা তো সম্ভব। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোন একটা ভয়েস আমি যদি এই যে suno.ai নামে একটা ওয়েবসাইট আছে বা 11 ল্যাব একটা এআই আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি তার ভয়েসটা দিবেন, দেওয়ার পরে আপনাকে 15 থেকে 20 মিনিট সময় নিবে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর পুরো ভয়েসটাকে অ্যাবজর্ব করবে। এরপরে আপনি টাইপ করবেন আমি খুন করেছি, দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর গলাতে বলবে আমি খুন করেছি। আপনি তখন বলবেন এ দেখি প্রধানমন্ত্রী কথা বলছে। আপনি এক্ষুনি টেস্ট করেন, আপনি রেজাউল ভাইয়ের কণ্ঠে আমার কণ্ঠে বের করতে পারবেন, সবাইকে মেরে ফেলো, সবাইকে কেটে ফেলো। সুতরাং বিবিসি বলেছে যে এইটা প্রধানমন্ত্রীর ভয়েস, বিবিসি বলেছে সমস্ত কিছু আওয়ামী লীগ করেছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে জুয়েল মোল্লাকে যে 18 জুলাই ঝুলিয়ে দিয়েছে, তারপরে যে যাত্রাবাড়িতে আপনার পুলিশকে ঝুলিয়ে রেখেছে, সেগুলো সব কিছু মিথ্যে। সেগুলো নিয়েও আমরা কথা বলি। আমার পাল্টা প্রশ্ন, রেজাউল করিম আমাকে যদি একটু বলেন যে ধরেন যদি ধরেও নেই যে বিবিসির কথাই সত্য যে এই কণ্ঠস্বরটি শেখ হাসিনার, তিনি নির্দেশ দিয়েছেন যে উইপন ব্যবহারের তিনি নির্দেশ দিয়েছেন। এখন বাংলাদেশে যে রকম পরিস্থিতি তখন ছিল, যদি এটা 18 জুলাইয়ের ঘটনা হয়ে থাকে, সেক্ষেত্রে কি তার এই নির্দেশটি বেআইনি? এখানে দুইটা পার্ট আমাদের দেখতে হবে। আমি দৃঢ়তার সঙ্গে বলবো প্রাইম মিনিস্টার নিজে কোথাও কোনো অর্ডার দেন না, কারণ আমি গভর্নমেন্টে ছিলাম, আমি গভর্নমেন্টের বাইরে আমি আইন কানুন জানি একজন লয়ার হিসাবে। এখানে রুলস অফ বিজনেস অনুযায়ী কে কোথায় যাবে, আর একজন সাব ইন্সপেক্টরের কিন্তু গুলি করার এখতিয়ার আছে, একজন সাধারণ মানুষের কিন্তু আর একজনকে হত্যার এখতিয়ার আছে। কোন ক্ষেত্রে? ধরুন আমাদের লতে বলে সেলফ ডিফেন্স, আত্মপক্ষ সমর্থন। আমাকে যদি এই মুহূর্তে আপনারা দুজন ফিজিক্যালি আমার সামনে থেকে আমাকে, আমি সরি একটুখানি ইন্টারাপ্ট করি আপনাকে, আপনি হয়তো আইনের ভাষাই বলছেন, সঠিকই হয়তো বলছেন যে প্রধানমন্ত্রীর এখতিয়ার নাই গুলি করার, কিন্তু ধরেন হলি আর্টিজানে যখন হামলা হয়েছিল তখন আমি বাংলাদেশে ছিলাম, আমি তখন নিউজ 24 এর প্ল্যানিং এডিটর। ওই দিনের ঘটনাটি, হলি আর্টিজানের ঘটনাটি আমি নিজে ওই পুরো অফিসটার ম্যানেজমেন্ট কিভাবে কভার করবে এগুলো সব আমার নেতৃত্বে ছিল। সেই দিন আমি দেখেছি যে প্রধানমন্ত্রী নিজে ওই ঘটনা মনিটর করছেন প্রাইম মিনিস্টার অফিসে বসে, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং তিনি তখন আইজিপি ছিলেন বেনজির আহমেদকে এরকম একটা নির্দেশ দিয়েছিলেন বলে আমার মনে আছে। না, এইখানে আমি আপনাকে একটু কারেক্ট করি, সেই রাতে আমি একাধিক টেলিভিশনে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম, কাজে আমার স্মৃতিতে এটা কোনটাই বিস্তৃত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডারটা গুলি করে এরকম অর্ডারটা ছিল না। ওনার অর্ডারটা যেটা ছিল লফুল অর্ডার ছিল, উনি গুলি করে মানুষ মারে এই জাতীয় অর্ডার ছিল না। আর আমি যেখানে কথাটা বলা শুরু করেছিলাম, আমাদের দেশে দণ্ডবিধি একটা আইন, সেই আইনের 300 ধারায় যদি কেউ কাউকে খুন করে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু খুন করার পরেও তার কিছুই হবে না যদি সে প্রমাণ করতে পারে যে আমাকে হত্যা করার চেষ্টা করার সময় আমি নিজেকে বাঁচাবার জন্য, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের জন্য আমি তাকে সেই মুহূর্তে আক্রমণ না করলে আমাকে মেরে ফেলতো। কোর্টে কিন্তু সেলফ ডিফেন্স বলে এটাকে, আত্মপক্ষ সমর্থন। তাহলে কিন্তু তিনি কোর্টে যদি বা প্রসেসে যদি তিনি প্রমাণ করতে পারেন যে তার নিজের রক্ষার জন্য তিনি এটা না করলে তাকেই মেরে ফেলা হতো, তাহলে কিন্তু এটা অপরাধ না। 1, 2 নম্বর হচ্ছে কনস্টিটিউশনালি রাষ্ট্রের উপরে দায়িত্ব আছে মানুষের জীবন সম্পত্তির অধিকার নিশ্চিত করা, রক্ষা করা। তো জীবনের অধিকার রক্ষা তো আর রাষ্ট্র বলতে কি বোঝায়? সরকার বলতে কি যে বুঝাবে? এইটার যে উইং আছে সেই উইংয়ে ল এনফোর্সিং এজেন্সি, সেটা র্যাব হতে পারে, পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, যারা ওখানে ডিপ্লয়েড থাকবে। এখন ডিপ্লয়েড পার্সনরা যদি একটা জঙ্গি টিম কোথাও আক্রমণ করছে, আমরা হলি আর্টিজানের কথাটাই বলি, আপনি তখন দায়িত্বে ছিলেন একটা হাউসে, আমি ওই রাতে 3টা টেলিভিশনে টক শো করেছি। এই সময় কিন্তু
ওই জায়গায় যারা বাইরের মানুষ ছিল তাদের রক্ষা করার জন্য, শত্রুকে নিবৃত করার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে সেই শত্রু যারা অন্যকে হত্যা করবে, সেই ক্ষেত্রে অন্যের জীবন রক্ষার জন্য যারা হত্যার চেষ্টা করছে ওখানে, তাদেরকে নিবৃত করার জন্য যদি মাইক অ্যানাউন্স করার পর বলা হয় তোমরা সারেন্ডার করো, সারেন্ডার করো, যদি না করে, তখন কিন্তু তাকে গুলি চালাবার এখতিয়ার দেওয়া হয়েছে। ওই যে সাংবিধানিক আইনে বললাম, মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য সাংবিধানিক যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে ইনফোর্স করার জন্য হোলি আর্টিজানের তখন হয়েছিল। এখন আমি পাশাপাশি এই সাম্প্রতিক যে ঘটনাটা নিয়ে আজকে বিবিসি রিপোর্টটা, এটাকে যদি আমি বলি, ধরেন যদি দেখা যায় পুলিশকে মেরে ফেলা হচ্ছে, যেমন বাংলাদেশের 400-র উপরে থানা আক্রমণ করে গর্ভবতী মহিলা, পুলিশ কনস্টেবল সহ সবাইকে বাইরের থেকে তালাবদ্ধ করে মেরে ফেলা হচ্ছে, তখন কিন্তু বাঁচার জন্য যদি তারা গুলি করে, সেই গুলিতে যদি আক্রমণকারীদের কেউ মারা যায়, এটা আত্মরক্ষার জন্য তার গুলি করা। যদি দেখা যায় মেট্রো রেল, পদ্মা সেতু, টেলিভিশন বা সরকারি স্থাপনা ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাকে নিবৃত করা যাচ্ছে না, তারা শুধু ওটাকে ধ্বংস করবে না, তারা খুন খারাপি করবে, সেই মুহূর্তে রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য পুলিশ তো সেখানে বাঁশি বাজিয়ে ফুল নিয়ে তাদেরকে ভাইরা বিরত হন, এটা করবে না। কাজে লিগ্যাল অ্যাসপেক্টসে আপনি যেটা বলছেন সেই জায়গায় ফিরে আসি, তাহলে ওই সিচুয়েশনে গুলি করে যারা খুনের উদ্দেশ্যে বা উন্মত্ত, তাদেরকে বিরত করার বিকল্প পথ না থাকলে এই খুন করার জন্য বা এই গুলি করে নিবৃত করার জন্য যদি কোনো ঘটনা ঘটানো হয়, সেটা আইনের দৃষ্টিতে কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না। বুঝতে পেরেছি। ধরেন কেপিআই ভুক্ত এলাকায় যখন হামলা চলে, মেট্রো রেল যখন হামলা হয়, কিংবা বিটিভি ভবন হাই কেপিআই ভুক্ত এলাকা, তখন তো এটি একটা এটির নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় দায়িত্ব হয়ে যায়। আমি যদি জিজ্ঞেস করি নিজুম মজুমদার আপনাকে, বিবিসির প্রতিবেদনে আমরা ধরেন অনেক কিছু দেখলাম, কিন্তু আসলে কিছুই দেখলাম না। এমন কোন ঘটনা কি আছে যেটি সত্যি সত্যি তারা অনুসন্ধান করে বের করেছে? ধরেন আজকে তাজুল ইসলাম দাবি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই অনুসন্ধান বিবিসি করেনি, আমরাই আগে করেছি। তার ট্রাইব্যুনালের কথা বলছে, সে দাবি করেছে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে আমি যদি দেখি, আমি কি জানতে চাই, আমি যদি শুরুতে আমার উপস্থাপনার শুরুতে আমি বলেছিলাম 7.62 গান কোথা থেকে আসলো, কারা ব্যবহার করলো, আমি জানলাম না। তো এই অনুসন্ধানে তারা স্নাইপার দিয়ে গুলি করলো, আমি তো জানলাম না। কতজন পুলিশ এখন পর্যন্ত মারা গেল সেটিও জানলাম না। কতজন মানুষ এই ঘটনায় জুলাই আগস্টে নিহত হলো তারও কোনো সামগ্রিক চিত্র আমি পেলাম না। তাহলে আসলে এই ঘটনায় শুধু একটি এস্টাবলিশমেন্টই পেলাম, যে মানে একটিকেই টার্গেট করে পুরো ঘটনা অনুসন্ধানটি পরিচালিত হলো, যে কে নির্দেশ দিয়েছে, এবং সেই নির্দেশদাতা যদি শেখ হাসিনা হয়ে থাকেন, এটি বিবিসির অনুসন্ধান নয়, অলরেডি তাজুল ইসলাম দাবি করেছেন, তাদের কর্মকর্তারা এটি বের করেছেন। ফলে এই অনুসন্ধান থেকে আমরা আসলে কি পেলাম আমি বুঝতে পারছি না, আপনি কিছু বুঝতে পারছেন কিনা? এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে পার্টিকুলারলি বিবিসি যেই অনুসন্ধানটা করছে বলে দাবি করছে, সেটা যেমন একটা অ্যাসপেক্ট আছে। আমার কাছে মনে হয় যে একই দিকে আমরা আমি যেই দাবিটুকু করছি, এগুলো আসলে মানুষের সামনে আসা উচিত এবং একটা ডকুমেন্টারি ওয়েতে আসা উচিত, এবং সেটা না হওয়ার ফলশ্রুতিতেই বিবিসি এই সুযোগগুলো পেয়েছে, আল জাজিরা এই সুযোগগুলো পেয়েছে। এই যে দিনের পর দিন আল জাজিরা এই ডকুমেন্টারি বানাচ্ছে, একতরফা ভাবে দেখাচ্ছে, পার্টিকুলারলি একটা দীর্ঘদিন ধরে স্মিয়ার ক্যাম্পেইনটা করছে, এইটার পাল্টা হিসেবে একটা কার্যকর যেই মিডিয়া যেই ভূমিকাগুলো নেওয়া প্রয়োজন, আমি আমার নিজের কথাই বলতে পারি, আমিও কি ঠিক একইভাবে নিতে পেরেছি বা আমরা কি দেখাতে পেরেছি? এটা না পারা বা না করার পেছনে অনেক ধরনের কারণ আছে। একের পর এক সরকারের উপরে নানান ধরনের দোষ এসেছে, নানান ধরনের, দেখেন আপনি খেয়াল করে দেখেন যে আল জাজিরা এবং ব্রিটিশ মিডিয়া এরা অনেকদিন ধরে ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছে, আমরা এটা অনেকদিন ধরেই দেখছি। সেক্ষেত্রে আপনারা ইংল্যান্ডে আছেন, আপনারা কেন পিছিয়ে আছেন? দেখেন, একটা কথা যেটা আছে যে সেটা হচ্ছে যে আমরা যে একেবারে দেখিয়েছি, হয়তোবা তাদের তুলনাতে এক্সপোজারটা কম ছিল। তবে আমি আপনাকে একটা ব্যাপারে কথা দিতে পারি যে এইসব ঘটনাগুলো
অবশ্যই দেখানো হবে এবং মানুষের সামনে তুলে ধরা হবে মুদ্রার অপর পিঠ। তারা তো দেখাচ্ছে যে পুলিশ এই করেছে সেই করেছে, নানান ধরনের ব্যাপার। আমি সোজা সোজা বাংলাতে শুধু যদি একটা প্রশ্নই আপনাকে আমি করি, যে এই যে আপনি আমাকে বলুন আজকে না, যদি একটু শেষ করি, আমার সেন্টেন্সটা শেষ করি। স্ট্রিটে আমি বলছি, হামলা করা হতো আপনার তাহলে কি ব্রিটিশ পুলিশ চুপচাপ বসে থাকতো? মানে আমি আপনার করা যে হয়নি আমাদের তরফ থেকে তা না, আমি বলেছি এক্সপোজারটা কম হয়েছে। আমার সেন্টেন্সটা আমি শেষ করি। এই যে 3000 লোককে হত্যা করা হলো, এই যে মুগ্ধর যে বন্ধু এসে সেদিন একটা স্টেটমেন্ট দিল, বা তার বন্ধু সিরাজুল ইসলাম নিঝুম নামে একটা ছেলে যে বলল যে মুগ্ধর গুলি করার ব্যাপারটা, তারপরে এই যে লোকজন বলা শুরু করেছে যে স্নাইপার ব্যবহার করা হয়েছে, এই যে বলা হচ্ছে যে পেছন থেকে হঠাৎ করে এসে থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, এই যে আবু সাইদকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর, প্রায় 8 ঘন্টা মনে হয় পরে হসপিটালে নিয়ে যাওয়া, তার আগেই মাথা থেকে তার রক্তক্ষরণ হওয়া, এরকম অসংখ্য ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছে যে আছে, বা এই ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। যেমন ধরেন একটা ছোট্ট আমি উদাহরণ দিয়ে আপনাকে যদি আমি শুধু বোঝাই, সেটা হচ্ছে যে পুলিশ ছড়া গুলি মেরেছে, রাবার বুলেট মেরেছে। আমরা দেখতে পেলাম যে পায়ে হাত দিয়ে আপনার আবু সাইদ বসে গেল, একেবারে জলজ্জান্ত ভাবে আমরা দেখলাম। আমরা শুধু এতটুকু দেখে সিদ্ধান্তে চলে আসছি যে পুলিশের গুলিতে মারা গেছে, অথচ মানুষ নিজের চোখে দেখলো সে তার পায়ে হাত দিয়েছে, মানুষ নিজের চোখে দেখলো তাকে নিতে গিয়ে 2 বার ফেলে দেওয়া হলো, মানুষ নিজের চোখে দেখেছে যে সে পুলিশকে লাঠি দিয়ে পেটালো, মানুষ নিজের চোখে দেখলো তার মাথা দিয়ে রক্ত পড়লো। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার, মানুষ প্রশ্ন করলো না তার মাথার পেছনে রক্ত এলো কি করে, তাকে 2 বার ফেলে দিল কেন, তাকে 8 ঘন্টা পরে কেন নিয়ে যাওয়া হলো, তার মাথার পেছনে রক্তটা এলো কেন, সে পুলিশকে বাড়ি দিল কেন। এই যে মানুষকে, এই যে মানুষ, এই জন্য আমি আপনার প্রোগ্রামে আমি অসংখ্যবার বলেছি যে বাংলাদেশের মানুষকে আপনি স্টেরিওটাইপ গদ্য বলেন, সেই স্টেরিওটাইপ গল্প শুনতে খুবই পছন্দ করে, সে স্রোতের বিপরীতে যেতে চায় না। আপনি যে কোনো মানুষকে জাস্ট র্যান্ডমলি, আপনার এখানে যারা কমেন্ট করছে খুবই তীব্রভাবে আমাদের বিরুদ্ধে, তাদের একজনকে এখানে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করেন তো যে মাননীয় প্রধানমন্ত্রীর অডিও বলে যেই অডিওটা প্রচার করা হয়েছে, would you please give me the full audio please, but would you please claim or would you please urge to BBC to give the whole audio, the entire audio? কেউ আছে এটা বলার যে আমি কি পুরো অডিওটা শুনতে পারি, আমাকে কি পুরো অডিওটা দেবেন? নেই। আমি কি বলতে পারি যে আপনি যে খণ্ডিত চিত্র দেখাচ্ছেন আমি কি পুরো ফুটেজটা পেতে পারি? এই যে আপনি ডকুমেন্টারির মধ্যে আমি দেখলাম আবু সাইদকে নিয়ে যাচ্ছে, আমি কি তাকে বলতে পারি আচ্ছা আবু সাইদ যে পুলিশকে গিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি দিল সেটা আপনি দেখালেন না কেন? আচ্ছা এই যে আপনি আবু সাইদকে নিয়ে যাচ্ছে 4-5টা ছেলে, ঠিক সেই জায়গাতেই সে আপনার ফুটেজটা বন্ধ করে দিয়েছে, ঠিক যার পরপরই তাকে ড্রপ করে ফেলে দিয়েছে তার মাথাটা আগে, সেটা আপনি দেখালেন না কেন? আচ্ছা আবু সাইদের মাথা দিয়ে যে রক্ত পড়ছে এইটা আপনি দেখালেন না কেন? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পলিটিক্স অফ কনভেনিয়েন্ট, অর্থাৎ আপনার ঠিক যতটুকু আপনার জন্য কাজে লাগবে আপনি ওইটাই দেখাবেন। আমি তো দুটো চিত্রই দেখতে চাই। আচ্ছা এইবার আমি একটু আইনের ব্যাপারে আসি। আচ্ছা আইন কি বলছে? আইন পরিষ্কার করে বলছে পুলিশ প্রবিধানের 153 ক আই অনুযায়ী পুলিশ ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। দণ্ডবিধি আইনের 96 থেকে 106 ধারা। পুলিশ প্রবিধানের 153 ক 2 অনুযায়ী পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এইটা আবার কনফার্ম করছে ফৌজদারি কার্যবিধির 127 থেকে 128 ধারা। পুলিশ প্রবিধান 153(3) অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেফতার কার্যকর করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে সেটা ফৌজদারি কার্যবিধি 46 ধারাতে বলা আছে। পুলিশ প্রবিধানের 153 খ অনুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষা অধিকার প্রয়োগের জন্য পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবে। আমি আপনাকে এই 5টা আইন বললাম। এখন সুলতান আপা আপনার কাছে প্রশ্ন, পুলিশকে যখন ঢিল মারা হচ্ছে পুলিশ প্রপোর্শনেট ফোর্স ইউজ করছে, সেটা কি ছড়রাগুলি, টিয়ার গ্যাস, ঢিল মারা হচ্ছে, পাটকেল মারা হচ্ছে, ফাইন। তো পুলিশকে যখন মেরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তখন কি পুলিশ অফিসার বলবে মাননীয় প্রধানমন্ত্রী আমি কি এখন গুলি করতে পারি? এটা কি পুলিশ তখন বলবে? পুলিশ তখন গুলি করবে, এটা আইনে আছে।
তাহলে আইন চেঞ্জ করেন। এখন আপনারা কি না, 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 বিবিসির আইনে সামনে আছে। বিষয়গুলি তুলে ধরবেন? 153 আইনে আছে, পুলিশকে গুলি করার অধিকার আছে পুলিশের। 3000 পুলিশকে মেরে ফেলা হয়েছে, আর ওরা বলছে ওদের 840 জনকে মেরেছে। এটা হচ্ছে ওদের দাবি। প্রথমে বলেছে 4000 থেকে নেমে এসেছে 2000 থেকে নেমে এসেছে 1500 থেকে নেমে এসেছে 1000, এখন এসে 840। ওই 840 জনের মধ্যে কালকে যে প্রতিবেদনটা দেখতে পেয়েছি, সেই প্রতিবেদন হয়েছে আপনার চুরি করতে গিয়ে ধরা পড়েছে নিউ মার্কেটে, আজকে থেকে 5 মাস আগে, ওই ঘটনার 5 মাস আগে তাকেও নাম ঢুকিয়ে দিয়েছে। আমি আপনাকে এই পরের সেকেন্ডে আমি এটা দেখে আপনাকে পড়ে শোনাচ্ছি, রেজাল ভাইয়ের পরেই আমি এটা বলবো যে কাদের আমিও একটা রিপোর্ট করেছি যে ধর্ষণের আসামিকেও, যে ধর্ষক ওই আন্দোলনের সময় একজন ধর্ষক, দুজন ধর্ষককেও বিবিসি কি এটা দেখিয়েছে যে আব্দুল মুত্তাকির যে গণভবন থেকে চেয়ার চুরি করেছে, ফুলের টপ চুরি করেছে, কায়সার আমির যে আপনার প্রিন্টার চুরি করেছে, লুটপাট করেছে, খুন করেছে, তারপরে গণভবন কমপ্লেক্স হত্যা করেছে। আপনি রেজাল ভাইকে জিজ্ঞেস করেন না কেন যে উনাকে খুন করতে কিভাবে এসেছিল? সেটা কি বিবিসি প্রতিবেদন দেখিয়েছে? সেটাই এখন বিবিসির যে প্রতিবেদনে পুরো চিত্রটিতে আসে নাই বলে দাবি করছেন, সেই বিষয়ে কি আপনারা বিবিসির সঙ্গে কোন রকম যোগাযোগ করবেন? তাদের কার্যালয়ের সঙ্গে আমরা ডেফিনেটলি আমরা চিঠি দিব, আমাদের যে লিগ্যাল টিম আছে সেই আমরা চিঠি দিব, জানতে চাবো, এবং আমরা আমাদের কাজগুলা করব, এবং আগামী 1 থেকে 2 মাসের ভেতরেই আপনি দেখবেন, ইনফ্যাক্ট এইটা রিপারকেশন হিসেবেই আমরা অতি দ্রুত আমরা পাল্টা ভিডিও বানাবো। শেষ, আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা করব, আমরাও দেখাবো। আচ্ছা, জনাব ব্যারিস্টার রেজাউল করিম, আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনাদের পিআর এত দুর্বল কেন, মানে আওয়ামী লীগের পিআর এত দুর্বল কেন? আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে, একটা বছর হয়ে গেল, দৃশ্যমান কি করছেন আপনারা? আই ডোন্ট সি এনিথিং। দেখুন, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি আসলে আওয়ামী লীগের কোনো পলিসি ডিসিশন মেকার না, আমি সিম্পল একজন সদস্য আওয়ামী লীগের। সেই জায়গার থেকে, আমার জায়গা থেকে আমি করছি, এই বিষয়টা আমাদের নীতি নির্ধারণী ব্যক্তিরা বলতে পারবে। তবে নিঝুম মজুমদার যে প্রসঙ্গটা বলছে, আমার সামনে একটা আইন আছে, আমি আইনটা একটু আপনাকে বলতে চাই। সেখানে দণ্ডবিধির 96 ধারা, এই 96 ধারায় বলা হয়েছে ব্যক্তিগত আত্মরক্ষায় কৃত বিষয়সমূহ, ব্যক্তিগত আত্মরক্ষার ক্ষেত্রে কৃত ঘটনা কোনোভাবেই অপরাধ হিসাবে গণ্য হবে না। এই কথাটা এই কারণে বললাম, তখনকার যে সিচুয়েশন ছিল, যেভাবে পুলিশকে মারা হচ্ছিল, অন্যদেরকে মারা হচ্ছিল, সেই সিনারিওতে যদি কেউ আত্মরক্ষার জন্য বা সরকারি প্রপার্টি রক্ষার জন্য, ওর পরে ধারাবাহিকভাবে অন্যান্য সেকশনগুলো একই কথা বলছে। দণ্ডবিধির 96 ধারাটাকে আমি রেফার করলাম। আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ না। যেটা আমি শুরুতে বলছিলাম যে আমাকে হত্যা করার চেষ্টা করছেন, আমি জানি আমি মরে যাব, তখন আপনাকে আমি না মারলে আমি আত্মরক্ষা করতে পারবো না। একইভাবে প্রপার্টি এবং অন্যের জীবন রক্ষার দায়িত্ব আমাদের, সেই জায়গাটা আমরা করতে হবে। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, নিঝুম যদিও কিছু বলছেন, আমি সেখানে একটু যোগ করি। আপনি যেটা শুরু করছিলেন, বিবিসি বলছে তাদের ল্যাবে তারা টেস্ট করে এটাকে শেখ হাসিনার বক্তব্য হিসেবে পেয়েছে। আর বাংলাদেশের আইসিটির এখন যিনি চিফ প্রসিকিউটর, বিজ্ঞ অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলছেন যে না না না, এটা বিবিসি করে নাই, এটা আমাদের সিআইডি বের করছে। এখন আমাদের সিআইডি বলতে তাজুল সাহেবদের সিআইডি কে আমরা রিলাই করব নাকি বিবিসির কথা? দুইজনে দুই রকম করতেছে। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, বাংলাদেশের পুলিশকে বর্তমানে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে। কিভাবে? ঢাকায় মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, পুলিশের যিনি আইজিপি, এরা কিন্তু অনেক আগে রিটায়ার্ড হয়ে বাড়ি চলে গেছিল স্বাভাবিক জীবনে। সেই বেচারাদের ধরে এনে তাদেরকে পুলিশের ইউনিফর্ম পরানো হয়েছে। এর আগে আইজি ছিলেন, তিনিও কন্ট্রাক্ট সার্ভিসে, এখন তিনি বহু আগে বাড়িতে চলে গেছেন, তাদের আনা হয়েছে। তাহলে বাংলাদেশে এত পুলিশ অফিসার, এত পুলিশ, তাদের উপর আস্থা নাই, ওনাদের বাড়িতে চলে যাওয়া লোকদের এনে বসিয়ে তাদের দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। এবং সিআইডি যদি এইটাকে রিপোর্ট করে থাকে, সিআইডির দায়িত্বপ্রাপ্ত যারা আছে এর ভিতর অনেকেই রিটায়ার্ড হয়ে বাড়িতে যে অন্য মতাবলম্বী, তাদেরকে এনে বসিয়ে এই রিপোর্টটা করিয়েছেন। এবং সিআইডির সক্ষমতা কতটুকু আছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি। যেটা নিঝুম প্রথমে বলছিলেন যে অনেক টেকনোলজি আছে, এই যে রিসেন্টলি বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে ব্যবহার করে
ফ্রড করে 58 কোটি টাকা লুটে নেওয়ার একটা ঘটনা কিন্তু মেইন স্ট্রিমের বিভিন্ন গণমাধ্যমে আসছে। কাজে